যে কোনো প্রকার যুদ্ধ বিগ্রহ দুর্যোগ আমাদের মনে একটা নেতিবাচক প্রভাব তৈরি করে, যে নেতিবাচক প্রভাবটা পড়ে যায় ধর্মের উপর, ফেইথ বিলিভ, দ্যাট মিন্স বিশ্বাসের উপর। তো শিক্ষার্থী বন্ধুরা, এমনই একটি কবিতা নিয়ে আজকে ক্লাসে আলোচনা করতে চলেছি। ডব্লিউ.বি. ইয়েটস এর লেখা দ্য সেকেন্ড কামিং। ওকে, টাইটেলটা একটু যদি দেখো, যে দ্য সেকেন্ড কামিং মানে ফার্স্ট অন চলে এসেছে, এবার আমরা সেকেন্ডের জন্য ওয়েট করছি, বা সেকেন্ড কী করছে, এখন আসছে। মানে একই জিনিসের দ্বিতীয় যে পুনরাবৃত্তি বা সেকেন্ড ওয়ান কেউ আসছে, এমন কিছু বুঝিয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই কবিতাটা অ্যাকচুয়ালি ডব্লিউ.বি. ইয়েটস লিখেছিলেন প্রথম বিশ্বযুদ্ধের পরে। তোমরা তো জানো যে 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়, এবং এইটা হচ্ছে গিয়ে 1919-এর লেখা, দ্যাট মিন্স আফটার ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। তো প্রথম বিশ্বযুদ্ধের পরে কি হয়েছে, যুদ্ধ বিগ্রহ, একটা ধ্বংস পৃথিবী। তো ওই সময় দেখা গেছে যে লোকজনের নেগেটিভ মনোভাব চলে এসেছে ধর্মের প্রতি, বিশ্বাসের প্রতি, এবং কন্ট্রোলিং পাওয়ারের প্রতিও। কেউ কাউকে মানে না দেশে। তুমি ইভেন অ্যাট দিস মোমেন্ট, তোমার 100 বছর পরেও তুমি এখন চিন্তা করো যে এই পরিস্থিতিতে তুমি কোন বিশ্বে রয়েছো, কোন দেশে রয়েছো। এখনও কিন্তু দেশে মানুষের মধ্যে মারামারি, হানাহানি, আহাজারি, তোমার হচ্ছে যে রক্তক্ষয়ী, এই ব্যাপারগুলো লেগে আছে। এবং দেখা যাচ্ছে যে কন্ট্রোলিং পাওয়ার যেটা, সেটা লুজ হয়ে গেছে। তো এই সময়ের প্রেক্ষাপট নিয়েই কবি এখানে লিখেছেন দ্য সেকেন্ড কামিং। এবং এইখানে একটা কিন্তু রিলিজিয়াস ফেইথ বা রিলিজিয়াস ভিউকেও এই কবিতার সাথে রিলেট করা হয়েছে। তো উনি তো ছিলেন খ্রিস্টিয়ান ধর্মাবলম্বী, সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি এখানে উনি জেসাস ক্রাইস্টের কথাই বলতে চেয়েছেন, যে এখন এই মুহূর্তে পৃথিবীটা অন্যায় অনাচার পাপে ভরে গেছে। জেসাস ক্রাইস্ট, তুমি তো প্রায় 2000 বছর আগে হচ্ছে যে চলে গেছো, তোমার আমরা জানি যে আবার সেকেন্ড কামিং হবে। তো সেই সেকেন্ড কামিংটা এই মুহূর্তেই প্রয়োজন, এইটা কবি ফিল করেছেন, যার কারণে এই কবিতাটা লিখেছেন। তো আমাদের ইসলাম ধর্ম মতেও তোমরা জানো যে আমরা ঈসা নবীকে জানি যে উনি হচ্ছে গিয়ে ওই সময়ে মহা মুশকিলের মধ্য দিয়ে আল্লাহ তাকে কী করেছেন, আসমানে উঠিয়ে নিয়েছেন, এবং উনি আবার আমাদের মাঝে ফিরে আসবেন, বাট নবী হয়ে না, কি নবীর উম্মত হয়ে। এই সমাজে যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো যখন একেবারে তুঙ্গে চলে যাবে, তখন কি এই সমাজে একটা শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করার জন্য উনি আবার ফিরে আসবেন। তো এখানেও আমাদের হচ্ছে গিয়ে ডব্লিউ.বি. ইয়েটস এইটাই বোঝাতে চেয়েছেন যে তুমি তো আসবে, তুমি তো চলে গেছো অলরেডি 2000 বছর আগে, এখনও তোমার আসার সময় হয় না, আমরা তো এখন খুব খারাপ আছি, তুমি আসো। এই যে এমন বিষয়টা নিয়েই কবিতাটা লেখা। তো কবিতাটার একটা জিস্ট সামারে অলরেডি তোমাদের বলে দিয়েছি, আরও কিছু কথা রয়েছে। তো চলো আমরা লাইন বাই লাইন কবিতাটা এক্সপ্লেইন করার চেষ্টা করি। দেখো, টার্নিং অ্যান্ড টার্নিং, তো টার্নিং ঘোড়া তো বুঝোই তোমরা ভালোই। ইন দ্য ওয়াইডেনিং জায়ার, হ্যাঁ, মানে সে খুব বিস্তৃত স্পেসে কী করছে, ঘুরছে। কি ঘুরছে দেখো, দ্য ফ্যালকন। ফ্যালকন বলতে এখানে একটা বাজ পাখির কথা বলা হচ্ছে, যে ফ্যালকনটা কি ক্যান নট হিয়ার, শুনতে পাচ্ছে না, দ্য ফ্যালকনার। এখানে ফ্যালকনার বলতে ফ্যালকন পাখিকে যে নিয়ন্ত্রণ করে, তার যে শাসক বা তার যে ক্রিয়েটর, তাকে সে শুনতে পাচ্ছে না। হচ্ছে দ্যাট মিনস এইখানে বোঝাচ্ছে যে ফ্যালকনার কি করেছে, তার ফ্যালকনের প্রতি কন্ট্রোল হারিয়ে দিয়েছে। আমি অ্যাজ এ কিং, আমার দেশের প্রজাদের প্রতি আমি কন্ট্রোল হারিয়ে ফেলেছি। এইখানে বাজ পাখির মাধ্যমে কিন্তু কবি বোঝাতে চেয়েছেন যে ইভেন সমাজে যে গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টও কন্ট্রোল করতে পারছে না। ইভেন মানুষকে যিনি ক্রিয়েট করেছেন, যে গড, তিনিও হচ্ছে কি করতে পারছেন না, তাদের কন্ট্রোল করতে পারছেন না, কারণ তারা এখন যাচ্ছে তাই হয়ে গেছে। হচ্ছে গিয়ে তারা আর কোনো কিছু শুনছে না, মানছে না। ব্যাপারটা এমন হয়ে দাঁড়িয়েছে যে তাদের প্রভু ও তাদের কি করতে পারছে না, তাদের ওনার মালিকও তারাকে আর ধরে রাখতে পারছে না। পরিস্থিতিটা এতটাই আউট অফ কন্ট্রোলে চলে গেছে। তার মানে তোমরা বুঝতে পেরেছো যে ফ্যালকনটা এতটাই দূরে ঘুরছে যায় আর করছে, হ্যাঁ, টার্নিং নিচ্ছে, এতটাই দূরে চলে গেছে সে তার মালিককে শুনতে পাচ্ছে না। দ্যাট মিনস আউট অফ কন্ট্রোল। এখানে আসলে বাজ পাখির মাধ্যমে বুঝতেই পারছো যে সিম্বলিক্যালি আমাদের হিউম্যান বিইংকে বোঝানো হয়েছে। এবার দেখো, থিংস ফল অ্যাপার্ট, সব কিছুই যেন কি পতিত হচ্ছে, নিচের দিকে পড়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। দ্য সেন্টার ক্যান নট হোল্ড, দেখো যেটা সেন্টার বলতে এখানে দ্য গভর্নমেন্ট বলতে পারো, বা দ্য রুলার বা দ্য ক্রিয়েটর কি করতে পারছে না, ক্যান নট হোল্ড, আর কন্ট্রোল রাখতে পারছে না। মেয়ার এনার্জি, যেখানে সেখানে কি অরাজকতা। তো
প্রচুর পরিমাণে অরাজকতা বিশৃঙ্খলা বিস্তার করছে, ইজ লোস্ট আপন দ্য ওয়ার্ল্ড, এই পুরো বিশ্বব্যাপী। হ্যাঁ, এবার দেখো দ্য ব্লাড ডিমড টাইড ইজ লোস্ট এভরিহোয়ার, একেবারে রক্তের বন্যা, রক্তের ঢেউ সব জায়গায় বয়ে যাচ্ছে। যখন যুদ্ধ হলো বা এখনও যে যুদ্ধগুলো হচ্ছে, তুমি চিন্তা করো যে কী পরিমাণ হচ্ছে ব্লিডিং হচ্ছে। হ্যাঁ, তো এই কথাটাই বলা হচ্ছে যে দ্য ব্লাড ডিমড টাইড, একদম ঠিক মনে হচ্ছে জ্বরের মতো রক্ত বয়ে যাচ্ছে। দ্য শিরোমণি অফ ইনোসেন্স ইজ ড্রাউন্ড, শিরোমণি অফ ইনোসেন্স বলতে ভালো কোনো কিছু, যেটা ইনোসেন্স মানে যারা অনভিজ্ঞ বা হচ্ছে পাপাচার মুক্ত বা যারা হচ্ছে কি ভালো কিছু, সেটা কি ইজ ড্রাউন্ড, সেটা এখন নিমজ্জিত, ডুবে গেছে। আর ভালোর কোনো টাইম নাই এখন, যত হচ্ছে অপরাধী যত খারাপ ততই বেশি ভ্যালুয়েবল, এমনটা হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, দ্য বেস্ট ল্যাক ওয়াল কনভিকশন, আচ্ছা দেখো যে যেটা ভালো সেটারই এখন গ্যাপ, সেটা নাই ফয়েল দ্য ওয়ার্স্ট, যেখানে সবচেয়ে খারাপের উপস্থিতি, খারাপের প্রায়োরিটিটাই আগে। আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি, হ্যাঁ, এই যে সব কিছু যেন প্রচুর পরিমাণে একটা প্যাশনেটের মতো হয়ে গেছে। তো দেখো এখানে আমাদের পোয়েট কিন্তু ফার্স্ট স্টেইন, যাতে যে সমাজের যে কন্ট্রোলিং পাওয়ার নাই, আমরা কি পরিস্থিতির মধ্যে রয়েছি, সমাজে যে ভালো কোনো কিছুর মূল্য নাই, খারাপেরই আধিপত্য বিস্তার রয়েছে, এই ব্যাপারগুলো কিন্তু ফার্স্ট স্টেইন যাতে উনি একদম ক্লিয়ার করে দিয়েছেন যে কী পরিমাণে রক্তপাত হচ্ছে। এবার সেকেন্ড স্টেঞ্জাতে গিয়ে ওনার যে ভিশন, উনি যে স্বপ্ন দেখছেন, ওনার ভিশনটা তিনি তুলে ধরেছেন যে এখন কি দরকার, সেকেন্ড কামিংয়ের দরকার। সেকেন্ড স্টেঞ্জাটা এভাবে শুরু হচ্ছে যে সিওরলি, নিশ্চিতভাবে সাম রিভিলেশন ইজ অ্যাট হ্যান্ড, নিশ্চয় কোনো একটা পরিবর্তন আমাদের সামনে আসতে যাচ্ছে। শিওরলি দ্য সেকেন্ড কামিং, এই যে নিশ্চিতভাবে এটা কি সেকেন্ড কামিং আবার হচ্ছে। সেকেন্ড কামিংটাকে জিনিস তোমাদের তো বুঝিয়ে দিয়েছি, ইজ অ্যাট হ্যান্ড, খুব সন্নিকটে। দ্য সেকেন্ড কামিং হার্ডলি আর দোজ ওয়ার্ডস আউট, মানে আচ্ছা সেকেন্ড কামিংটা কি আদৌ হবে বা কি হতে যাচ্ছে, যে সেকেন্ড কামিং হচ্ছে নাকি আরও বেশি ওর্স্টের দিকে চলে যাচ্ছে, কবির ভীষণে কি বলছে চলো আমরা দেখে নিই।